ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ আখ্যা মার্কিন আদালতের। রায় কার্যকরের আগে আপিলের সুযোগ, ট্যারিফ চালু রাখার ঘোষণা প্রেসিডেন্টের। জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা যুক্তরাষ্ট্রের। গাজা দখলে ইসরায়েলের চাপ, চরম মূল্যের হুঁশিয়ারি হামাসের। ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার ঘোষণা, চীন রাশিয়ার তীব্র নিন্দা। শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বৈঠকের আহ্বান। ইউক্রেনে সামরিক অগ্রগতির দাবি রাশিয়ার। এবং পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 28। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের জেরে পরিস্থিতি অনিয়ন্ত্রিত। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। রায় কার্যকর হওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে আপিল করার সুযোগও দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প এই রায়কে ভুল আখ্যা দিয়ে বলেছেন সব শুল্কই কার্যকর রয়েছে। মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস 7-4 ভোটে রায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সাংঘর্ষিক। আদালত বলেছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা IEEPA প্রেসিডেন্টকে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ দিলেও শুল্ক বা কর আরোপের এখতিয়ার সেখানে নেই। আদালতের রায়ে বলা হয়, শুল্ক আরোপ করা কংগ্রেসের মূল সাংবিধানিক ক্ষমতা এবং কোনো প্রেসিডেন্ট আইন পাস ছাড়া এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। রায়ের ফলে ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল বা প্রতিশোধমূলক শুল্ক, যা চীন, মেক্সিকো ও কানাডা সহ বহু দেশের উপর আরোপ করা হয়েছিল, অবৈধ বলে গণ্য হবে। তবে এই রায় কার্যকর হবে আগামী 14 অক্টোবর থেকে, যাতে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প একে অত্যন্ত পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তার মতে, এই রায় বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবে। ট্রাম্প দাবি করেন, শুল্ক তুলে নেওয়া হলে দেশ দুর্বল হয়ে পড়বে আর প্রতিদ্বন্দ্বীরা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সক্ষম হবে। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে সুপ্রিম কোর্টে এই রায় বাতিল হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপ আবারও বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা। এর মধ্যেই একদিনের হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 48 জন, যাদের বেশিরভাগই গাজার সাধারণ বাসিন্দা। ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ। উপত্যকায় গেল 24 ঘন্টার ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় 1/2 ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন, পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, চলমান প্রতিরোধকে দুর্বল ভেবে ভুল করলে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেয়া হবে না। ওয়াশিংটন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ হবে সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এদিকে চরম দুর্ভিক্ষের মধ্যেই গাজায় বাড়ছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ, গিলিয়ান বরে সিন্ড্রোম বা GBS। গত জুন থেকে এ পর্যন্ত এই রোগে 85 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের মধ্যে অন্তত 8 জনের হয়েছে মৃত্যু। শ্বাসকষ্ট, চোখ নড়াচড়ায় অসুবিধা, কথা বলা বা গিলতে সমস্যা আর সবশেষে প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা। ইসরায়েলি হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানীয় খাদ্য গ্রহণ আর মারাত্মক অপুষ্টির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা চিকিৎসকদের। গাজায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে একের পর এক রোগবালাই। সম্প্রতি উপত্যকাটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ GBS এর প্রকোপ। GBS এ আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নিজের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার কারণে শ্বাসকষ্ট, চোখ নাড়াতে অসুবিধা ও কথা বলা বা গিলতে অসুবিধা হয়, যা চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত জুন থেকে এ পর্যন্ত গাজায় 85 জন GBS এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 8 জন মারা গেছেন।
সাধারণত ফ্লু, অ্যাপোস্টিনবার ভাইরাস ও জিকা ভাইরাসের সংক্রমণের পর এই রোগ দেখা দেয় বলে জানিয়েছে সংস্থাটি। Whenever we receive আমাদের এখানে আসা রোগীদের কারোর মধ্যে এমন লক্ষণ দেখলে আমরা সেটাকে বিশেষ বিবেচনায় রাখি। আমাদের একটি টিম আছে যারা রোগীর কেস নিয়ে অনুসন্ধান করেন, এমনকি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়। এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। investigation will fill the case. এদিকে গাজায় গিয়ানবারে সিনড্রোম দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো বেশিরভাগ নমুনাতেই জিবিএসে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানি ও খাদ্য গ্রহণ, মারাত্মক অপুষ্টির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়েছে। من خلال الدعم المباشر من গাজার বর্তমান অবস্থায় জিবিএস আক্রান্ত হওয়ার মূল কারণ চলমান দুর্ভিক্ষ, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব, বারবার বাস্তুচ্যুত হওয়া আর অতিরিক্ত ঘনবসতির কারণে রোগের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। العمل الأساسي সচরাচর নারীদের চেয়ে পুরুষরাই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। প্রতি বছর বিশ্বের প্রায় 1 লাখ মানুষের বিরল এ স্নায়ুতন্ত্রের রোগ শনাক্ত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইরানকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া স্থগিত করতে প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে তেহরান এই প্রস্তাবকে অবাস্তব শর্তে ভরা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। দেশগুলোর এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। এদিকে স্ন্যাপব্যাক শুরু হলে নতুন অর্থনৈতিক চাপের আশঙ্কা করছেন ইরানি নাগরিকরা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানান, ইরান 2019 সাল থেকে পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করছে এবং এখন তার সংশোধন করা জরুরি। তার মতে ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চাইছে ইরান সম্প্রতি প্রস্তাবিত সমঝোতায় রাজি হয়ে স্ন্যাপব্যাক প্রক্রিয়া বিলম্বিত করুক এবং দীর্ঘমেয়াদে সমাধানের জন্য আলোচনায় ফিরুক। ইরানের পক্ষ থেকে জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইউরোপীয় প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং অগ্রহণযোগ্য। তিনি বরং জাতিসংঘের প্রস্তাবিত 2231 নম্বর প্রস্তাবের অধীনে একটি স্বল্পমেয়াদী শর্তহীন প্রযুক্তিগত মেয়াদ বৃদ্ধির দাবি তোলেন। একই দিনে তেহরানের ধর্মীয় নেতা হাজ আলী আকবরী শুক্রবারের খুতবায় ঈদ 3 পদক্ষেপকে অবৈধ ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। চীন জানায়, ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করা কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করবে এবং নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বেজিং এর মতে এই পদক্ষেপ আলোচনার পরিবেশ ভেঙে দেবে এবং সংঘাত বাড়াতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে জানায়, ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপ অস্থিতিশীলতা বাড়াবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি প্রত্যাখ্যান করা উচিত। এদিকে তেহরানের সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ডলার ও সোনার দাম এরই মধ্যে বেড়েছে, যার প্রভাব সরাসরি নিম্ন আয়ের মানুষের উপর পড়ছে। কেউ মনে করছেন দেশকে আত্মরক্ষা করতে হবে, তবে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক পথে এগোনো জরুরি। স্ন্যাপব্যাক প্রক্রিয়া পূর্ণ কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবন আরো কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনে তাদের সামরিক অগ্রগতি আরও দ্রুত হচ্ছে। শুক্রবার রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত 23 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। স্থানীয় সময় শুক্রবার রাতভর আক্রমণে 600টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনে। কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে 4 শিশুও রয়েছে। এতে আবাসিক ভবন ছাড়াও আজারবাইজান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের মিশন, ব্রিটিশ কাউন্সিল ও একটি তুর্কির প্রতিষ্ঠানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, চলতি বছরে তাদের সেনারা মাসে 600 থেকে 700 বর্গ কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা বছরের শুরুতে 300 থেকে 400 বর্গ কিলোমিটার ছিল। তার ভাষায়, এবছর ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের 62% গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং সামরিক গতিশীলতা উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে। তার দাবি, কিয়েভের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না।
এছাড়াও শান্তি আলোচনায় বাফার জোন গঠনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। ভারী অস্ত্র এরই মধ্যে 10 কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয়। জেলেনস্কি আরও স্পষ্ট করেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানেই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, যা তিনি মেনে নেবেন না। পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। পানি প্রবাহ ঠেকাতে স্থানীয় প্রশাসন নদীর একটি বাঁধ ভাঙতে বাধ্য হয়। লাহোর ও ঝাং শহর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইসলামাবাদ বলছে, নয়াদিল্লির ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে ভারতও বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। শুক্রবার পাঞ্জাব প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বন্যায় পাকিস্তান জুড়ে অনেকের মৃত্যু হয়েছে। তিনি জানান, কাসুরকে রক্ষার জন্য সুতলস নদীর রহিমিয়ার বাঁধ ভেঙে দিতে হয়েছে। এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখেরও বেশি বাসিন্দাকে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ভারতের মাধোপুর ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার কারণে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইসলামাবাদের অভিযোগ, পানি ভাগাভাগির তথ্য না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, ব্যারেজের গেট ভাঙা, দুর্ঘটনা এবং রণজিৎ সাগর বাঁধের মাধ্যমে পানির প্রবাহ কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই আমরা বন্যার ভয়ে থাকি। ধীরে ধীরে পানি ছাড়ার জন্য পাকিস্তান আর ভারত উভয় সরকারকেই আগে থেকে একে অপরের সাথে পরামর্শ করা উচিত। পানি যদি ধীরে ধীরে ছাড়া হয়, তাহলে আজ যে ঝামেলা হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, তা হতো না। পাকিস্তানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতজনিত বন্যা ও ভূমিধসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হিমাচল প্রদেশের নদীস্রোতে ভেসে গেছে সড়ক ও ভবন। জয়পুর ও দিল্লি সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি নিরাপত্তা কর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করছে। সিনেটরদের তাইওয়ান সফর ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সফরে গিয়ে দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান 2 মার্কিন সিনেটর। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। এদিকে এই সফর ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য বেইজিং এর। শুক্রবার তাইওয়ান সফর করেন 2 মার্কিন সিনেটর রজার উইকার ও ডেভ ফিশার। বৈঠক করেন প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে। দ্বীপটির স্বাধীনতার অধিকারের পক্ষে সমর্থন জানান মার্কিন সিনেটররা। তাইওয়ানের সঙ্গে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারা। আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি কংগ্রেসের প্রতিশ্রুতি, দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আর সংলাপের বার্তা নিয়ে। তাইওয়ানের মতো একটি রাষ্ট্র স্বাধীনই থাকবে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় তাইওয়ান। বিশেষ করে অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। প্রতিরক্ষা বাজেট বরাদ্দে আমরা বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল অনুসরণ করি। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ কিংবা নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনা, নকশা, উৎপাদন ও নির্মাণে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমন্বয় আরো সুদৃঢ় হয়। এদিকে মার্কিন সিনেটরের তাইওয়ান সফর নিয়ে অসন্তোষ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের এ ধরনের সরকারি যোগাযোগ চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এই সফর তাইওয়ান ইস্যু নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 3টি যৌথ চুক্তির লঙ্ঘন বলেও দাবি করা হয়। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক চীন নীতি মেনে চলতে হবে। যে কোনো অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, তাইওয়ানের স্বাধীনতাপন্থী সমর্থন, যুক্তরাষ্ট্র তাইওয়ান অনুষ্ঠিত যোগাযোগ এবং তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি তাইওয়ান ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। মার্কিন সিনেটরদের এ সফর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আরো বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে পদচ্যুত হলেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রা। শুক্রবার সাংবিধানিক আদালত এক রায়ে বলেন, তিনি নৈতিকতা লঙ্ঘন ও দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। পরে পেতুংতান জানিয়েছেন, বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আদালতের সিদ্ধান্ত তিনি মেনেও নিয়েছেন। তবে তার দাবি ব্যক্তিগত নয়, সবকিছু করেছেন দেশের স্বার্থেই। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন
উপপ্রধানমন্ত্রী। গেল জুন মাসে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে দেয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের ফোন কলটি ফাঁস হতেই শুরু হয় তীব্র সমালোচনা। ফোনালাপে হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধনের পাশাপাশি এক থাই সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করেন পেতংতার্ন। বিরোধীরা অভিযোগ তোলে তিনি জাতীয় স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এর জেরে জুলাই মাসে সাংবিধানিক আদালত পেতংতার্নকে সাময়িকভাবে বরখাস্ত করেন, আর এবার পদচ্যুত হলেন বরখাস্ত থাই প্রধানমন্ত্রী। পেতংতান সিনাওয়াত্রাকে স্থানীয় সময় শুক্রবার পদচ্যুত করে রায় দেন দেশটির সাংবিধানিক আদালত। রায়ে বলা হয়, ফাঁস হওয়া ফোনালাপে পেতংতান নৈতিকতা লঙ্ঘন করেছিলেন এবং এর মাধ্যমে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন, যার ফলে জনসাধারণের আস্থা হারিয়েছে সরকার। আদালতের রায়ের পরই সংবাদ সম্মেলন করেন পেতংতান সিনাওয়াত্রা। জানান, বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। তবে শঙ্কা প্রকাশ করেন এই রায় থাইল্যান্ডকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। আমি আদালতের রায় মেনে নিচ্ছি, তবে একজন থাই নাগরিক হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ সেবার ক্ষেত্রে আমি সবসময় নিখুঁত ও আন্তরিক ছিলাম। যে ফোনালাপ ফাঁস হয়েছে সেখানে ব্যক্তিগত স্বার্থে কিছুই চাইনি। দেশের সাধারণ নাগরিক হোক কিংবা সেনা সদস্য, মানুষের জীবন রক্ষাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের রায় দেশের রাজনীতিতে ফের আকস্মিক পরিবর্তন ঘটালো। আদালতের এই রায়ের মধ্য দিয়ে মাত্র 2 বছরের মাথায় ক্ষমতা হারালেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। এর আগে 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তার বাবা থাকসিন সিনাওয়াত্রা। 2014 সালে একই সাংবিধানিক আদালতের রায়ে অপসারিত হন তার ফুপু ইংলোক সিনাওয়াত্রা। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী ফুমাথাম ওয়েচাআচাই। আদালতের সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেল। তবে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে, কারণ পেতংতার্নের নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির রাজনৈতিক ক্ষমতা কমে গেছে। আইনসভায়ও তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসন সংখ্যা নেই, তাই জোটকে টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।